সুপ্রিয় দর্শক, TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন, অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে দি ভিউজ অনুষ্ঠানের এই অনুষ্ঠানটিও আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। বর্তমান এই যে সামাজিক যোগাযোগ ব্যবস্থা, এটি আমাদের মূল আলোচনার বিষয়। যে এই সামাজিক যোগাযোগ ব্যবস্থা বা সোশ্যাল মিডিয়া কি আজকে সত্যি সত্যি কাঠ গড়ায়, নাকি স্ক্রিনের পেছনে আসক্তির প্রভাব বা এর একটা ভয়াল থাবা আমাদের জেনারেশন বললে ভুল হবে, একদম ছেলে থেকে বুড়ো পর্যন্ত সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য বোধ করি। তো এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে হোম ইকুইটি, অর্থাৎ বাড়ি বিক্রি না করেই হোম ইকুইটি থেকে কিভাবে আয়ের উৎস তৈরি আমরা করতে পারি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের আমাদের বাড়ি আছে বা আমরা যারা বাড়ি কেনার স্বপ্ন দেখছি তাদের জন্য তো বটেই। সুপ্রিয় দর্শক, এই দুটি বিষয়ের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথমাংশে অংশগ্রহণ করছেন জনাব মাহবুব সিদ্দিক, ফাউন্ডার এবং সিইও ক্যারিয়ার হ্যাক ইনকর্পোরেশন। জনাব মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রোজার দিনে রোজা রেখে আমাদের স্টুডিওতে এসেছেন, এবং একটি খুব গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়, এই যে সোশ্যাল মিডিয়া আজকে আমাদের যে আসক্তিতে পরিগণিত করেছে এবং তার কি কনসিকুয়েন্সেস, নানান বিষয় নিয়ে আমরা কথা বলবো। তা আপনার সাথে কথা বলার আগে 1 মিনিট আমি দর্শকদের এর ভূমিকা বা কনসিকুয়েন্সটা তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা এমন এক সময় বাস করছি যেখানে দিনের শুরুটা হয় একটা নোটিফিকেশনের শব্দে, আর দিনের শেষটা হয় আরেকটি স্ক্রলের ক্লান্তিতে। আজ আমরা সবাই যুক্ত বন্ধুদের সঙ্গে, পৃথিবীর সঙ্গে, অজানা হাজারো মানুষের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, এই সংযোগ কি আমাদের আরো কাছে টানছে, নাকি ধীরে ধীরে একা করে দিচ্ছে? একটি লাইক আমাদের হাসায়, একটি কমেন্ট আমাদের আনন্দ দেয়, কিন্তু এই আনন্দের আড়ালে কি জন্ম নিচ্ছে এক নীরব আসক্তি? আজ সোশ্যাল মিডিয়া কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আমাদের অভ্যেস, আমাদের অনুভূতি, এমনকি আমাদের চিন্তা ভাবনাকেও প্রভাবিত করছে। এই প্রযুক্তি কি আমাদের জীবনকে সহজ করছে, নাকি অজান্তেই আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে? সুপ্রিয় দর্শক, আর এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব বিচারাধীন সোশ্যাল মিডিয়া আসক্তি ও প্রভাব নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন আইটি বিশেষজ্ঞ, যিনি প্রযুক্তির আলো ছায়ার বাস্তব চিত্র তুলে ধরবেন, ভাঙবেন কিছু ভ্রান্ত ধারণা, এবং দেখাবেন কিভাবে আমরা প্রযুক্তির দাস নয়, বরং প্রযুক্তিকে আমাদের সহায়ক শক্তিতে কিভাবে আমরা পরিণত করতে পারি। কারণ এই বিষয়টি শুধু প্রযুক্তির নয়, এই বিষয়টি আমাদের সবার জীবনের। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। সোশ্যাল মিডিয়াকে আজ কাঠগড়ায়, স্ক্রিনের পেছনে আসক্তির প্রভাব। জনাব মাহবুব সিদ্দিকী, আমি সামান্য একটু ভূমিকা তুলে ধরার চেষ্টা করেছি এই বিষয়টি। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব যে আজকের দিনে এই সোশ্যাল মিডিয়াকে কি সত্যি আসক্তিতে নিমগ্ন হয়ে পড়েছে? সেটা আমাদের ছেলে হোক, বড় বুড়ো হই বা যেই হয় না কেন, সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য, নাকি এটা অতিরঞ্জিত একটি ধারণা? একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে বিষয়টি আপনার কাছে জানতে চাই। অবশ্যই রানা ভাই, এটা অসম্ভব সুন্দর একটা কোয়েশ্চেন। তার কারণ এটা আমাদের অনেকের মাঝখানে আসলে এই কোয়েশ্চেনটা আসে। তার কারণ অনেক সময় আমরা যখন আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি এবং আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমরা হয়তো বা আসলে মনে করি যে ওকে, এমন কোনো কিছু খারাপ তো হচ্ছে না। বাট আসলে আপনি যদি দেখেন, এটা তো আসলে অতিরঞ্জিত না, এটা হচ্ছে মেডিকেলি রিকগনাইজড একটা অ্যাডিকশন। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে একটা বিহেভিয়ারাল এডিকশন হিসেবে এটাকে প্রমাণ করেছে এবং এটাকে রিকগনাইজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি ব্রেন স্ক্যান থেকে দেখা গেছে, ডক্টররা এটা নিয়ে রিসার্চ হচ্ছে, ব্রেন স্ক্যান নিয়ে দেখা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আমাদের ব্রেন একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেটা হচ্ছে ডোপামিন।
এবং এই ডোপামিনটা রিলিজ হয় যখন কেউ ড্রাগ নেয় অথবা কখনো যখন আপনার গ্যামলিং করে। তার মানে আপনি দেখতে পারেন যে এটা আসলে অতিরঞ্জিত হিসাবে না, শুধু এটা কিন্তু মানে ফুলি মেডিকেলি রিকগনাইজড। এবং মজার ব্যাপার হচ্ছে, তার মানে হচ্ছে কি, যে ড্রাগ অ্যাডিকশন আর সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এটার মধ্যে কিন্তু আসলে ওইভাবে তেমন কোনো ডিফারেন্স নাই। এবং আরো একটা মজার ব্যাপার, আপনি আপনি বলছেন যেটা ইনিশিয়ালি, যে এখানে নোটিফিকেশন যাচ্ছে বা এরকম, হ্যাঁ, রিসেন্টলি আপনি জানবেন, যেটা আমাদের আজকের মানে যেটা সাবজেক্ট আপনি আনতেছেন, যে সোশ্যাল মিডিয়া কি কাঠ গড়ায়, আপনি জানেন যে এটা নিয়ে অনেক লসুট হচ্ছে, প্রায় 40টার বেশি স্টেটে কিন্তু এটার উপরে লসুট রান হচ্ছে। বাট রিসেন্টলি ফেসবুকের আপনি একজন হুইসেল ব্লোয়ার, যে ফেসবুকের এমপ্লয়ি হিসেবে লং টাইম ছিল, ফ্রান্সিস হিউগেন, সে মানে ডকুমেন্ট সহ যেটা প্রমাণ হয়েছে যে ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়া কোম্পানি, এটা কিন্তু এরা জানে, এবং এটা হচ্ছে সে কমপ্লিটলি এটা অ্যাক্সিডেন্ট না, ইট ইজ ডেলিবারেট। তার মানে হচ্ছে কি, এটা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া, দিস ইজ এ বিজনেস মডেল। হ্যাঁ, এবং মজার ব্যাপার আমার কাছে খুব ভালো লাগছে, এটা নিয়ে আমি একসময় স্টাডি করতেছিলাম, যে বলতেছে মানে যখন আপনার প্রোডাক্টটা ফ্রি, রাইট, আসলে তখন কিন্তু আপনি নিজেই হচ্ছেন এটা আসলে প্রোডাক্ট। যার ফলে সোশ্যাল মিডিয়া চায় মানুষ যাতে এটার প্রতি অ্যাডিকশন আসে, এবং এটা মোটেই এটা আসলে পুরোটাই একটা অ্যাডিকশন, এবং এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট না, এটা ডেলিবারেটলি এটা করা হচ্ছে। আচ্ছা, তো আপনি অ্যাডিকশন বলছেন না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি আমেরিকান সমাজ ব্যবস্থাতে তো এমনি আইসোলেটেড আমরা থাকি, কেউ কারোর সাথে খুব একটা বেশি যোগাযোগ হয় না, বন্ধু বান্ধব থাকে না, সন্ধ্যের পরে হলে ঘরে লাইট বন্ধ করে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে, পরের দিন কাজে চলে যায়, এরকম একটা এদের লাইফটা অনেক আগে থেকেই। কিন্তু আপনি আমি যদি চিন্তা করি, আমার মাতৃভূমির কথা যদি আমরা চিন্তা করি, দেখুন আমাদের ছোটবেলায় আমরা বিকেল হলে খেলতে যেতাম, পড়তে যেতাম, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন একটা একদম সাংঘাতিকভাবে আমাদের ভেতরে আষ্টে পৃষ্ঠে লেপ্টে ছিল। Sure. কিন্তু এখন তো সেই জিনিসটা আমরা দেখছি না। এখন খেলার মাঠ নেই, তারপরে ছেলেমেয়েরা আর সেই রকম খেলে না, ওই বসে বসে নদীর ধারে হলেও বা ঘরের মধ্যে বসে সারা রাত্রি জেগে এই এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে ব্যস্ত থাকছে। তো এটা কি অ্যাডিকশন নয়? এটা কি আপনি বলবেন অবশ্যই না? এটা একটা ওইটাই আমি বললাম যে এটা অতিরঞ্জিত না, এটা ডেফিনেটলি একটা অ্যাডিকশন। এবং আপনি যেটা বললেন যে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে হুম, হুম, আমাদের যে চলাফেরা, এবং আপনি হুম, হুম। খুব সুন্দর যখন বললেন যে আমরা যেভাবে ফ্রেন্ডদের সাথে কানেক্টেড ছিলাম, ফ্যামিলির সাথে কানেক্টেড ছিলাম, হ্যাঁ, এখন আপনি দেখবেন যে এখন ফেসবুকে, সম্ভবত আমেরিকাতে অ্যাভারেজ পিপলের ফেসবুকের ফ্রেন্ডের সংখ্যা হচ্ছে অ্যাবাউট 400। হ্যাঁ, কিন্তু আমাদের রিয়েল ফ্রেন্ডের সংখ্যা কিন্তু 2 জন বা 3 জন। যার ফলে আমরা কিন্তু ব্যাপকভাবে কানেক্টেড, আমাদের ফ্রেন্ডের সংখ্যা অনেক, বাট আমরা স্টিল লোনলি। মানে সরাসরি বন্ধুর সাথে টেবিলে টেবিলে বসতে পারছি না, কিন্তু যোগাযোগ হচ্ছে সবার সঙ্গে। অবশ্যই, হ্যাঁ। সুতরাং এবং এদিক থেকে বেড়েছে। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে হয়তোবা আমরা নিজেরাও করি, যে আমাদের আমাদের বার্থডেতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর হ্যাপি বার্থডে আসতেছে, হাজার হাজার, যত বেশি আসবে আমরা অনেক সময় নিজেদেরকে ততটা বেশি ইম্পর্টেন্স মনে করি। রাইট। বাট আসলে সেখানে আসলে মানে আমাদের যে আগের যে যে কানেকশনটা, আসলে এটা কিন্তু পুরোটাই নির্ভর করে আসলে কানেকশনের উপরে না, আপনার আমার কতজন ফ্রেন্ড আছে, আমি কতটা লাইক পাচ্ছি, এটার উপরে না, এটা আসলে নির্ভর করে ডেপথনেসের উপরে, রিলেশনশিপের সেটার উপরে। অবশ্যই সেখানে এটা ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। তা আপনি মস্তিষ্কের কথা বললেন, একটা উদাহরণ দিলেন, তা আমি আপনার কাছে জানতে চাই যে কোন কোন ডিজিটাল ফিচার, মানে কোন কোন ডিজিটাল ফিচার মানুষের মস্তিষ্কে আসক্তি তৈরি করে বা প্রভাব ফেলে, কতটা প্রভাব ফেলে, তাই এক্ষেত্রে আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন। অবশ্যই এটা যদি আসলে আমরা একটু ডিপার অ্যানালাইসিস করতে যাই, হ্যাঁ, এবং যেটা আমি বললাম যে এটা আসলে এটা অ্যাক্সিডেন্টলি না, এটা ডেলিবারেট, দিস ইজ দ্য বিজনেস প্র্যাকটিস। হ্যাঁ, এইভাবেই সোশ্যাল মিডিয়া কোম্পানিরা আমাদেরকে অ্যাডিক্টেড রাখে। যেমন একটা ডিজিটাল ফিচার আপনি দেখবেন, সেটা হচ্ছে ইনফাইনাইট স্ক্রোলিং। হ্যাঁ, আপনি যখন একটা শর্টস দেখতেছেন, অথবা আপনি যখন ইউটিউবে যখন রিলস দেখতেছেন, অথবা ফেসবুকে যখন রিলস দেখতেছেন, বা ইউটিউবে শর্ট দেখতেছেন, বা টিকটক দেখতেছেন, রাইট, আপনি যখন স্ক্রোল করতেছেন, সেই স্ক্রোল কি কখনো শেষ হয়? না। হ্যাঁ, সেটা কিন্তু কখনো শেষ হয় না, ইটস আনলিমিটেড। দ্যাটস নাম্বার ওয়ান, যেটা আমাদেরকে অ্যাডিকশনের পিছনে কাজে করে। তার চেয়েও বড় কথা, এখানে যেটা রিসার্চ করে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া কোম্পানিরাই এটাকে ইমপ্লিমেন্ট করে, আরেকটা জিনিস সেটা হচ্ছে ভেরিয়েবল, আমরা যেটাকে বলি ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। সেটা কি, আপনি যখন স্ক্রোল করতেছেন, তখন আপনি কি জানেন যে আপনার নেক্সট ভিডিওটা কি আসবে? সেটা কিন্তু আমরা জানি না। না।
হ্যাঁ, এটা নির্ভর করতেছে আপনার রিয়াকশনের উপরে, এবং এটাকে বলতেছি যেটা যেটা সোশ্যাল মিডিয়ার ভাষাতে বা মানে সায়েন্টিফিক্যাল ভাষাতে এটা বলতে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা আনপ্রেডিক্টেবল, এবং হিউম্যান ব্রেন আসলে কোনটাতে বেশি অ্যাট্রাক্টেড হয়, যখন সামথিং সেখানে আনপ্রেডিক্টেবল আসে। যার ফলে আমি নেক্সট স্ক্রোল করলে আমার কি ভিডিওটা আসবে, শর্টসটা আসবে, সেই যে এক্সাইটমেন্ট, এটা হইতেছে দেখা গেছে 70% সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আসতেছে হচ্ছে আপনার স্ক্রোলিংয়ের এই এই ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম থেকে। দ্যাটস সেকেন্ড থিং। আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি আপনি ইনিশিয়ালি বলছেন, ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি নোটিফিকেশন। আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি একটা টেক্সট মেসেজ পান, বা আপনি মনে করেন যে একটা ক্লাসে আছেন, বা আপনি কোথাও কোনো একটা ব্যাপারে এনগেজ, আপনি দেখলেন যে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসছে, হ্যাঁ, তার মানে কি আপনি কিন্তু তখন দেখবেন যে আমরা সবাই কিন্তু ইম্পালসিভ অ্যাক্ট করি, আই হ্যাভ টু টেক এ লুক অ্যাট ইট। হ্যাঁ, এই জিনিসটা আসতেছে। হ্যাঁ, তো এখানে আরেকটা ব্যাপার আছে, এই এই তিনটার বাইরে, এই তিনটা আসলে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে তাদের এই ফিচারগুলো আছে। আরেকটা ব্যাপার হচ্ছে অটোমেটিক প্লে, যেটা দেখবেন যে আপনি একটা ভিডিও দেখতেছেন, হয়তো বা রিল দেখতেছেন, হ্যাঁ, তো একটা সময় কিন্তু সেই রিলটা কিন্তু কখনো স্টপ হবে না, হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এই যে যে ব্যাপারগুলা, যেগুলাকে আসলে মনে করেন যে অ্যাডিকশন তৈরির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কোম্পানিরা যেভাবে এটাকে ব্যবহার করতেছে, হ্যাঁ, এটা ডেফিনেটলি এই ফিচারগুলোর কথা আমি বলবো যেটা আমাদের মাইন্ডফুল হওয়া উচিত, যে হ্যাঁ, এইটার জন্যই আসলে আমি নেক্সট এটা করতেছি। এক্ষেত্রে আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে এই যে আপনি আমরা যদিও নোটিফিকেশনের কথা বলেছি, কিন্তু এখন যদি আমি বলি যে লাইক, ভিউ, ফলোয়ার, এই যে লাইক, ভিউ, ফলোয়ার, এই মেট্রিকগুলো কি আত্মসম্মান বোধকে ক্ষতিগ্রস্ত করছে? এক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি হতে পারে? অবশ্যই। এখন ব্যাপারটা হয়েছে কি, যে আমরা, আপনি যেটা বললেন আত্মমূল্যায়ন বোধ বলেন বা সেলফ ওর্থ বলেন, সেলফ কনফিডেন্স বলেন, হ্যাঁ, এখন যেটা হচ্ছে এটা আসলে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রেও ব্যাপকভাবে ইম্প্যাক্টফুল। আবার আমরা যদি আমাদের টিনেজারদের কথা বলি, আমাদের ছেলে মেয়েদের কথা বলি, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, আগে যেটা ছিল যে আমরা আগে নিজের কনফিডেন্স লেভেল বা আত্মসম্মান বোধটা আমরা কিভাবে চিন্তা করতাম, সেক্ষেত্রে হয়তো বা আমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম, বা এটার জন্য আমরা যদি কোনো ভালো ক্রিয়েটিভ একটা আইডিয়া নিয়ে আসতাম, সেটা যদি ব্যাপকভাবে সবার মাঝখানে আলোড়ন করতো বা সবাই যদি ভালো বলতো, তাহলে আমরা তখন কনফিডেন্স লেভেলটা বাড়তো। এখন আপনি দেখেন, কিন্তু তখন কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জটা কেটে ছিল, সেটা কিন্তু কোয়ান্টিফায়াবল না, সেখানে কিন্তু কোনো নাম্বার নাই। কিন্তু এখন কি হয়েছে, এটাকে কিন্তু মেজারমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমি একটা পোস্ট দিছি, সেই পোস্টে যদি আমি 1000 লাইক পাই, আই উইল ফিল মোর কনফিডেন্ট। হ্যাঁ, কিন্তু সেখানে যদি আমি 10টা লাইক পাই, তখন একটু হ্যাঁ, তখন আপনি কি ফিল, তখন মানসিক দিক থেকে আপনি একটু চিন্তা করতেছেন আই এম নট গুড ঝিমায় পড়ি। ইনাফ। আই এম নট গুড ইনাফ। এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। এবং খুবই ইন্টারেস্টিং, আমি আমার ওয়ান অফ দ্য ফেভারিট রাইটার, উনি রিসেন্টলি, ক্যাল নিউপোর্ট, সে রিসেন্টলি একটা বই লিখছে ডিজিটাল মিনিমালিজমের উপরে, এবং সেখানে ইন্টারেস্টিং, সে বলতেছে যে চেকিং লাইকস, এক্সাক্ট কোড সে যেটা বলতেছে, চেকিং লাইকস ইজ দ্য নিউ স্মোকিং। হ্যাঁ, তার মানে কি, আসলে এই যে অ্যাডিকশন, আপনি দেখবেন যে আমরা যখন একটা পোস্ট করতেছি, তখন আমরা কি করি, মাঝে মধ্যে কিন্তু যাই দেখি আমার কয়টা লাইক পড়ছে। হ্যাঁ, তো আপনি যদি বলেন এইটাকে মোর লাইক মেজারমেন্টে চলে আসছে, যেখানে আমরা 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 অলরেডি ফিল করতে ওকে। আবার এখানে কি ব্যাপারটা হচ্ছে, এখানে হচ্ছে কম্প্যারিজন। হ্যাঁ, রানা ভাই একটা পোস্ট দিচ্ছে, সেখানে 1000 লাইক, আমি একটা পোস্ট দিচ্ছি, সেখানে 50টা লাইক, রাইট, এখানে কম্প্যারিজন আসতেছে। হ্যাঁ, আবার এখানে দেখবেন যে আমাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা ফাইটিংও চলে এখানে। হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন চলতেছে। তো এই যে লাইক বলেন, এই যে এই ব্যাপারগুলো কিন্তু আসলে, ফলোয়ার বলেন, আমাদের কার কতজন ফলোয়ার আছে, কার কতজন কি বলে ফ্রেন্ড লিস্ট আছে, এই যে কম্প্যারিজনগুলো এখন যেটা হচ্ছে, বিশেষ করে টিনেজার বা ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এখানে ব্যাপকভাবে, এবং এটা ডাইরেক্টলি ডিপ্রেশন বলেন, সেলফ ওয়ার্থনেস বলেন, সেখানে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলেন। হ্যাঁ, তার কারণ আমি একটা পোস্ট দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ পর পর হয়তো চিন্তা করতেছি যে আমি 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 এটাকে লাইক পেলাম কিনা,
হ্যাঁ, আমি কিন্তু বারবার যাচ্ছি সেখানে। দ্যাটস দ্য অ্যাডিকশন। এবং এই যে সেলফ ওর্থনেসটা যে এই যে ডিপ্রেশন বা এই জিনিসগুলো তৈরি করার পিছনে কিন্তু এইটা ব্যাপকভাবে কাজ করে। কারণ আমরা এখন এটাকে নাম্বারে নিয়ে আসছে। আপনার কাছে এই প্রশ্নটাই আমি করতে চেয়েছিলাম, অ্যাংজাইটির যে বিষয়টা আপনি বললেন, বা আমাদের এই যে ইয়াং জেনারেশনের উপরে যে প্রভাবটা কিভাবে পড়ছে। তো আমাদের হাতেও সময় নেই খুব একটা, 2-3 মিনিট হয়তো আপনাকে সময় দেওয়া যাবে। তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা করব, মানে খুব সাধারণ প্রশ্ন এটা, যে আপনি কি মনে করেন যে এই যে আমাদের ভার্চুয়াল যে পরিচয়, তাই না, যে আমরা যদি বলি আগের ওই, এখনকার এই ভার্চুয়াল পরিচয়, আগের যে পরিচয় নির্মল যে একটা পরিচয় ছিল, স্বাভাবিক বা বাস্তবতা যেটা ছিল, সেটাকে কি দুর্বল করে দিচ্ছে না? অবশ্যই এটা ব্যাপকভাবে দুর্বল করে দিচ্ছে। এবং এটা তো আসলে যেটা ব্যাপার হচ্ছে যে এখানে আসলে ডাউটের কিছু নাই। দিস ইজ বাই নাম্বার। হ্যাঁ, এমনকি আপনি এটা যে ধরনের মেন্টাল ইম্প্যাক্ট ফেলাচ্ছে আমাদের। হ্যাঁ, রিসেন্টলি আপনার 40,000-এর বেশি টিনেজারের উপরে রিসার্চ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যে টিনেজাররা 5 ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছে, হুম। হ্যাঁ, তাদের মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার আসার সম্ভাবনা 3 গুণ বেশি যারা 1 ঘন্টা বা 1 ঘন্টার নিচে যারা টাইমটা দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি এখানে, যেটা আমাদের হয়তো বা 5,000 100,000 কানেকশন থাকতে পারে। কানেকশন কিন্তু আমাদেরকে কানেক্টেড করতেছে না। হ্যাঁ, আপনি আমার 100,000 ফ্রেন্ড থাকার পরেও আমরা লোনলি হইতে পারি। দিস ইজ নট অ্যাবাউট দ্যাট নাম্বার। এটা নির্ভর করতেছে পুরোটাই হচ্ছে আমাদের আমাদের ডেপনেসের, রিলেশনশিপের সেই ডেপনেসের উপরে। এবং আপনি দেখবেন যে এখনকার টিনেজারদের মধ্যে এমনকি শুধু সোশ্যাল মিডিয়া দেখবেন যে তারা হয়তো বা অনলাইনে তাদের কিন্তু কোনো বাউন্ডারি নাই, রাইট? অনলাইনে হয়তো বা তারা কারোর সাথে, আপনি ক্যালিফোর্নিয়াতে বলেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন, তারা সেখানে তাদের সাথে কথা বলতেছে, তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতেছে। বাট এটার উপরে কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে যে আমাদের টিনেজাররা এখন মোর লোনলিয়ার দেন মোস্ট প্রবাবলি আমাদের টাইমের সময় থেকে। থেকে যা আমরা যে নির্মল সম্পর্ক যেটা আমাদের ছিল সেখান থেকে, তাহলে এই অবস্থা থেকে, এই ডিজিটাল আসক্তি থেকে বেরিয়ে আসার প্রযুক্তিগত কি কি সমাধানগুলো আছে, যদি 1 মিনিট বা 2 মিনিটে বলেন। অবশ্যই এটা আমি মনে করি এটা মাল্টিপল লেভেলে সেটা হইতে হবে। হুম, হুম। ফার্স্ট জিনিস, আমরা যদি নিজেদের কথা চিন্তা করি অথবা আমাদের চিলড্রেনদের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিন টাইম লিমিটেড করতে হবে। হ্যাঁ, এবং এটা আসলে, হ্যাঁ, এটা হয়তো বা ইনিশিয়ালি টাফ হইতে পারে, বাট আমরা যখন এটা করব, আমরা যখন এটার বেনিফিট গুলো দেখতে পারবো, রাইট, তখন কিন্তু সবাই এটাতে আমরা অনেক সময় এটাকে পুরাপুরি ইগনোর করি। আমি মনে করি এখানে স্ক্রিন টাইম লিমিটেড করা উচিত। আমাদেরকে ডেলিবারেটলি আমাদের জানা উচিত যে আমরা দিনে কত ঘন্টা আসলে স্ক্রিন টাইম করতেছি। এই যে আনলিমিটেড স্ক্রোলিং থেকে আমাদেরকে বের হতে হবে। হ্যাঁ, সেকেন্ড জিনিস যেটা হইতে পারে সেটা হচ্ছে এমনকি আমাদের চিলড্রেনদের জন্য তাদের স্পেসিফিক অ্যাপ্লিকেশন যেগুলোকে ব্লক করে রাখা উচিত, যেমন রাইট। ফ্যামিলি কন্ট্রোল যেটা। হ্যাঁ, আমরা অনেক সময়, আমি নিজেও এটাতে যেটা আমি হয়তো একসময় জানতাম না, সেটা হচ্ছে কি অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে দিচ্ছি। তারা যখন ফোন চাচ্ছে, হ্যাঁ, দেখবেন দিচ্ছি। যে, হ্যাঁ, ফোন চাচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি। হুম, হুম। কিন্তু সেই ক্ষেত্রে এখন কিন্তু এমনকি যেটা সোশ্যাল মিডিয়া কোম্পানিরাও করতেছে, আপনি দেখবেন রিসেন্টলি মেটা থেকে, ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে, সেখান থেকে তার টিন অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্টের সেটিংস করা হয়েছে। যে সুতরাং আমাদের টিনেজারদেরকে যদি আমরা টিন অ্যাকাউন্টের সেটিংসে রাখি, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের অ্যাক্সেস কম থাকবে। হ্যাঁ, আবার আমরা যেমন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যখন বিভিন্ন রিলগুলো দেখতেছে, সেখানে কিন্তু আমরা এজ রেস্ট্রিক্টেড করে দিতে পারি। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের যারা যত ডিভাইস ব্যবহার করতেছে, প্রত্যেকটা ডিভাইস আসলে আমাদের একটা কন্ট্রোলের মধ্যে আনা উচিত। আমাদের জানা উচিত তাদের কোথায় কিভাবে হচ্ছে। অনেক হ্যাঁ, ধন্যবাদ জনাব মাহবুব সিদ্দিক। আসলে হাতের সময় নেই, এটা একটা এত বড় ক্যানভাস আলোচনার, অবশ্যই। যে এটা ওই 1-2 ঘন্টায় সম্ভব নয়। সেখানে তো আমাদের 20-22 মিনিটের মধ্যে প্রশ্নই আসে না। তো আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছেন, যদিও খুব সামান্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা আমরা প্রাণিত। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই আমাদের অনুষ্ঠানের প্রথমাংশে সোশ্যাল মিডিয়াকে আজকে সত্যিই কাঠগড়ায় কিনা, স্ক্রিনের পেছনে আসক্তির প্রভাব কতটুকু আছে, এটুকু সামান্য কিছু আলোচনা করছি। এতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের সন্তানদেরকে, আমাদের যারা একদম সন্তান, অল্প বয়সী সন্তান, তরুণ সন্তান যারা আছে, তাদেরকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা নিশ্চয়ই দূরে রাখবো না,
কিন্তু কোথায় ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে, সে বিষয়টা কিন্তু অভিভাবক হিসেবে আমাদের বড় দায়িত্ব রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাব। বিরতির পরে এসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা আমরা বাড়ি আছে বা বাড়ি কেনার স্বপ্ন দেখি, এবং এই স্বপ্ন আমরা প্রায় যারা আমেরিকায় এসেছি প্রায় 100 জনের মধ্যে 100 জনই দেখি। তো এই বাড়ি বিক্রি না করে হোম ইকুইটি থেকে কিভাবে আমাদের আয়ের উৎস তৈরি করতে পারি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। তা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর এসে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আমাদের ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় অংশের যে আলোচনার বিষয়টি, সেটি আগেও বলেছি, আবারও বলছি, বাড়ি বিক্রি না করি হোম ইকুইটি থেকে কিভাবে আয়ের উৎস তৈরি করব আমরা বা করতে পারি, এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর নাজনীন মির্জা, সিইও মির্জা রিয়েল এস্টেট অ্যাডভাইজার্স। নাজনীন মির্জা, আপনাকে স্বাগত। ধন্যবাদ রাজা ভাই আপনাকে, আর ধন্যবাদ টিভিএন এর দর্শকদেরকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং আমার কিছু তথ্য আজকে শুনবেন। আপনাকে অনেক ধন্যবাদ যে রোজার মাস, তারপরে অনেক দূর থেকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একদম স্বপ্নের বিষয়। আমরা যারা আমেরিকায় এসি প্রথম স্বপ্নটাই দেখি একটি বাড়ি, কিন্তু সেই বাড়ি থেকে যে আবার কিভাবে টাকা ইনকাম করা যায় সেটি আজকে আমরা আলোচনা করব। যেটা মর্গেজ দিচ্ছি সেখান থেকে ইকুইটি বের করে, এটি নিয়ে আলোচনা করার আগে একটু একটা মিনিট এই বিষয়ে দর্শকদের ভূমিকাটা তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কোনটি জানেন? আপনার নিজের বাড়ি। কিন্তু প্রশ্ন হলো, এই বাড়িটি কি শুধুই থাকার জায়গা, নাকি এটি হতে পারে আপনার ভবিষ্যতের নিরাপত্তা, আয়ের উৎস এবং আর্থিক স্বাধীনতার চাবিকাঠি? তাই আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো মানুষ জানেন না, আর তা হলো বাড়ি বিক্রি না করে কিভাবে নিজের বাড়ির হোম ইকুইটি ব্যবহার করে আয়ের পথ তৈরি করা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বছরের পর বছর পরিশ্রম করে বাড়ির মর্টগেজ দেন, কিন্তু জানেন না এই পরিশ্রমের মধ্য দিয়েই আপনার বাড়ির ভেতরে জমে উঠছে এক বিশাল আর্থিক সম্ভাবনা, অর্থাৎ ইকুইটি। এই ইকুইটি কি আপনাকে সাহায্য করতে পারে বাড়তি আয়ের পথ খুলতে, ভাড়ার প্রপার্টিতে বিনিয়োগ করতে, ব্যবসা শুরু করতে, নাকি অবসর জীবনে আর্থিক স্বস্তি আনতে? আজকের এই অনুষ্ঠানে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজবো এমন একজন অভিজ্ঞ রিয়েলটর এবং রিয়েল এস্টেট বিশেষজ্ঞের কাছ থেকে, যিনি তার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা, তথ্য ও সচেতনতার আলোয় আমাদের পথ দেখাবেন। তাই আপনি যদি একজন বাড়ির মালিক হন অথবা ভবিষ্যতে বাড়ি কেনার স্বপ্ন দেখেন, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা কথা বলবো বাড়ি বিক্রি না করেই কিভাবে বাড়িটিকেই পরিণত করা যায় আয়ের উৎসে। তো দর্শক, চলুন আমরা মূল আলোচনায় যাই। নাজনীন মির্জা, একটু ভূমিকা আমি দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বিষয়টির গুরুত্বটা কতটা। তা আপনাকে প্রথমেই আমি যে প্রশ্নটি করতে চাইব, যে এই যে হোম ইকুইটি, আমরা বলছি হোম ইকুইটি থেকে আমাদের বাড়ি থেকে আয়ের উৎস তৈরি করা, তো এই হোম ইকুইটিটা আসলে কি, এবং সাধারণ ভাষায় বললে একজন বাড়ির মালিক কিভাবে বুঝবেন যে তার বাড়িতে কতটা ইকুইটি আছে? একজন অভিজ্ঞ রিয়েলটর হিসেবে আপনার কাছে এই প্রশ্ন উত্তরটি জানতে চাই প্রথমেই। ধন্যবাদ রানা ভাই। প্রথমে আমি বলতে চাচ্ছি যে বাড়ির যে হোম ইকুইটি ব্যাপারটা, সেটা একজন হোম ওনার হিসেবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়ির ভ্যালু আজকে কত আছে। এটা খুবই ইজি একটা ওয়ে। সেটা হচ্ছে আপনার বাড়ির মার্কেট ভ্যালুটা জানার জন্য তিন ভাবে আপনি জানতে পারেন। এক, আপনার পরিচিত রিয়েলটরদের সাথে কথা বলে একটা মার্কেট ভ্যালুয়েশন জানা। দ্বিতীয় হচ্ছে ব্যাংকের সাথে কথা বলে আপনি একটা ফি পে করে অ্যাপ্রেজাল ভ্যালুটা জানতে পারেন যে আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসছে। আরেকটা ওয়ে আছে, প্রত্যেক বছর ট্যাক্স অ্যাসেসমেন্টের কাছ থেকে আমরা হোম ওনার একটা চিঠি পাই যে আপনার বাড়ির বর্তমান বাজার মূল্য, তারা একটা আইডিয়া দেয়। তো এই তিন ভাবে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যায় যে আজকের মার্কেটে আপনার এই বাড়িটার ভ্যালু কত। সো বাড়ির মার্কেট ভ্যালু থেকে আপনার আউটস্ট্যান্ডিং যে মর্টগেজ অ্যামাউন্টটা আছে, ধরেন আপনার ফর এন এক্সাম্পল আমি 500,000 একটা বাড়ি দিয়ে যদি ধরি, বাড়ির মার্কেট ভ্যালু আপনি জানতে পারলেন 500,000, আপনার আউটস্ট্যান্ডিং মর্টগেজ এতদিন ধরে পে করে আসছেন, আপনার এখন কমতে কমতে মাত্র আর 100,000 আছে। তার মানে হচ্ছে 400,000ই হচ্ছে আপনার বাড়ির হোম ইকুইটি নিয়ে আপনি বসে আছেন। এবং ইকুইটির একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই টাকাটা, এই অর্থটা, এটা তো মাটির সাথে আটকে আছে, রিয়েল এস্টেটের সাথে, এটা আপনার কোনো কাজে আসছে না। সো এইটারই কিছু ব্যবস্থা আছে যে আপনি বাড়ি বিক্রি না করেও এই ইকুইটির টাকাটা বের করে আপনার বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো সে এক্ষেত্রে আপনার কাছে একটু আমরা কোনো ইমেজ দিয়ে কি বোঝাতে পারি? অবশ্যই।
আমি আপনাদের জন্য আজকে 3-4টা স্লাইডস বানিয়ে এনেছি। যেহেতু আমার মার্কেট এরিয়াটা হচ্ছে কুইন্স, নাসাউ, সাফক কাউন্টি, লং আইল্যান্ড এবং কুইন্স কাউন্টি। তো আমরা যদি প্রথম চার্টটা দেখি, কুইন্স কাউন্টির গত 3 বছরে যে মার্কেট ভ্যালুটা বেড়েছে, এখানে ডিফারেন্ট কালারের লাইনগুলো দেখিয়ে আমাদেরকে বলা যাচ্ছে যে 2023, 24, 25, 26 কিভাবে কুইন্স কাউন্টির প্রাইসটা চার্টের যদি দিকে আমরা তাকাই 650 থেকে 700, 750 এবং এখন 2026-এ প্রায় 800-র কাছাকাছি চলে গেছে। তো বিগত 3 বছরে যারা বাড়িটা ওন করে আছে তাদের অন্তত পক্ষে 10 থেকে 15% হোম ইকুইটি বৃদ্ধি পেয়েছে, ভ্যালু বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় স্লাইডটাতে যদি আমরা যাই, নাসা কাউন্টি যেখানে গত 3 বছর আগেও ছিল 650-এর রেঞ্জে, সেখানে এখন বাড়তে বাড়তে চলে গেছে প্রায় 850 ছুঁই করছে। আর এর পরেরটাতে আমি যাচ্ছি সাফক কাউন্টি। সো নাসাউ এবং কুইন্স কাউন্টিতে আমরা দেখেছি যে মোটামুটি 10 থেকে 15% বেড়েছে, আর সাফক কাউন্টিতে বেড়েছে বিগত 3 বছরেই আমি বলবো 15 থেকে 20%-এর মতো বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু এই 3টা কাউন্টি আমার মার্কেট, তারপরেও আরো অনেকগুলো কাউন্টি আছে নিউ ইয়র্কে। সো আমি আরেকটা লাস্ট স্লাইড যেটা করেছি, আমার সময় স্বল্পতার কারণে আমি সবকিছু এক্সপ্লেইন করতে পারছি না, কিন্তু এই ছবিগুলো যদি আপনারা রেখে দেন তুলে, আপনারা বিভিন্ন কাউন্টির গত কয়েক বছরে কি পরিমাণ ভ্যালু অ্যাপ্রিসিয়েট করেছে এইটা দেখলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়ির ইকুইটিটা কতটুকু জমেছে, যেটা নিয়ে আপনারা কিছু না কিছু করতে পারবেন। মানে সেটা আমাদের আয়ের উৎস হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি আমরা। অবশ্যই, তো এক্ষেত্রে অবশ্যই। আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে অনেকেই মনে করেন যে বাড়ি বিক্রি না করলে আপনার ইকুইটির অর্থ তোলা যায় না। তো এই ধারণাটা কতটা ভুল বা সঠিক আপনার কাছে একটু জানতে চাই। তো আমরা সাধারণত সাউথ ইস্ট এশিয়ানরা যারা আছি তাদের কিন্তু একটা জিনিস আমাদের আছে যে আমরা বাড়ি কিনলে সহজে ছাড়তে চাই না। আমরা লং টার্ম চিন্তা করি। আমরা আমেরিকানদের মতো না যে মানে 5 নিজে বাস বছর পর করবো, পর এরপর আমার ছেলেপেলেরা বাচ্চারা বাস করবে, করবে, নাতি নাতনি নাতিরা আছে তারা করবে। বাস করবে। তো আমরা সবসময় জিনিসটা ধরে রাখতে চাই, বাট বিভিন্ন কারণে অনেক সময় অনেকের এমন একটা সিচুয়েশন আসে যে টাকা দরকার হয়। তখন অনেকেই জানে না যে তাদের যে ইকুইটিটা জমে আছে বাড়ি বিক্রি ছাড়াও তারা এই ইকুইটিটা বের করে তাদের বিভিন্ন কাজে লাগাতে পারেন। তো ওইটার কয়েকটা পদ্ধতি আছে, যেমন একটা হচ্ছে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, এইটা একটা অপশন। আরেকটা অপশন আছে ক্যাশ আউট রিফাইন্যান্স। ওই ইকুইটির টাকাটাই আপনি বিভিন্ন পদ্ধতিতে বের করতে পারেন এবং আপনার কি ধরনের নিড, কোথায় ইউজ করবেন সেটার উপরে। আরেকটা আছে হোম ইকুইটি লোন। তো এই 3টা পদ্ধতির মাধ্যমে আপনি বাড়ি বিক্রি না করেও আপনি ওই টাকাটা আপনার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারছেন, এবং এটার আরেকটা ট্যাক্সেরও একটা সুবিধা পাচ্ছেন আপনি। কারণ আপনি যখন বাড়ি বিক্রি করে ইকুইটিটা বের করতে চাচ্ছেন তখন কিন্তু আপনার একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু যখন আপনি হোম ইকুইটি লোনের মাধ্যমে টাকাটা বের করে নিয়ে আসছেন তখন কিন্তু আপনার ওই সেলের থেকে যে ট্যাক্সটা দিতে হয় সেটা থেকে আপনি বেঁচে যাচ্ছেন। নট অনলি দ্যাট, ওইটার যে আপনি ইন্টারেস্টটা পে করছেন ওইটাও কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল। তো ওইটা একটা বড় একটা সুবিধা যে 2 বাড়ি দিক বিক্রি থেকেই না সুবিধা। করে আমার যদি ক্ষমতা থাকে বা আমি যদি এলিজিবল হই, আমি লোনের মাধ্যমে টাকাটা ওই মাটি থেকে বের করে আনছি। বাড়ি বিক্রি না করেই বাড়ি আমার বিক্রি না আমার করে সমস্যার লোনের সমাধানটা আমি মাধ্যমে আমার সমাধান করতে হয়ে পারছি। তো যাচ্ছে। এক্ষেত্রে আপনি বললেন হোম ইকুইটির ইকুইটি লাইন অফ লোনের ক্রেডিট, কথা বললেন, জি। তারপরে হিলক বা লাইন অফ, যেটাকে বললেন হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট এবং ক্যাশ আউট রিফাইন্যান্স। তো এই 3টার মধ্যে মূল পার্থক্যটা আসলে কি? কার জন্য কোনটা বেশি উপযোগী বলে আপনি মনে করেন? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। কারণ এই 3টা অপশন আপনার আছে, তার মানে এই না যে আমার জন্য যে অপশনটা প্রযোজ্য আপনার জন্য সেই অপশনটা সেটা, হ্যাঁ। প্রযোজ্য হবে। আমি ছোট ছোট করে একটু করে একটা এক্সপ্লেইন করে দিচ্ছি। হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট যেটা, সেটা অনেকখানি ক্রেডিট কার্ডের মতো কাজ করে। ধরেন একটা বাড়িতে আপনার 500,000-এর বাড়ি, যেহেতু আমি একটা তুলনা করা শুরু করেছি ওটা দিয়েই বলি। 500,000-এর বাড়ি থেকে আপনার হয়তো ওখানে মর্টগেজ আছে 200,000, তার মানে আপনার জন্য 300,000 ওপেন আছে। তার মানে কিন্তু এই না যে আপনি পুরো 300,000টা ইউজ করতে পারবেন, কারণ সার্টেন ইকুইটি আপনার বাড়িতে থাকতে হয়। তো আমরা সাধারণত হিসাবে দেখি যে 75% থেকে 80% পর্যন্ত হোম ইকুইটি আমরা ইউজ করতে পারি। লাইন অফ ক্রেডিটের ক্ষেত্রে এটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো ওপেন থাকে। সো এই যে আপনার 200,000 ইকুইটি আপনি লাইন অফ ক্রেডিটের মতো খুলে রাখছেন, আপনি একবারে কিন্তু আপনার এটা ব্যবহার করা দরকার নেই। আপনি ধরেন 200,000 লাইন অফ ইকুইটি থেকে
আপনি আজকে প্রয়োজন হলো শুধুমাত্র 35,000 বের করে নিয়ে আসলেন, আপনার কোনো একটা ক্রেডিট কার্ডের পেমেন্ট অনেক বেশি হয়ে গিয়েছে, আপনি ওটা পে করে দিতে চাচ্ছেন, ওইটা পে করলেন, কারণ বেশিরভাগ ক্রেডিট কার্ডে দেখা যাচ্ছে 15-16% আপনার ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট। আর হোম ইকুইটি লাইন অফ ক্রেডিটে 7-7.5% এরকম থাকছে। সো রাদার দেন পেইং 10-15% আপনার ক্রেডিট কার্ডের বিল, আপনি ওই লাইন অফ ক্রেডিট থেকে শুধুমাত্র 35,000টা ইউজ করে আপনি পে অফ করলেন, সময় পেলে আবার আপনার ওইটা 35,000টা আবার ফেরত দিয়ে দিলেন ক্রেডিট কার্ডের মতো, আর ওইটার যে ইন্টারেস্টটা হলো ওইটা আপনার মান্থলি পে করে যেতে হবে। এখন দ্বিতীয় অপশনটাতে আসি, ক্যাশ আউট রিফাইন্যান্স। ও ভালো কথা, হিলকটা হিলক। হিলকটা বেটার হচ্ছে তাদের জন্য যারা শর্ট টার্ম কোনো কাজ করতে চায়। যেমন আমি যদি এরকম একটা চিন্তা করি যে আমি একটা পুরোনো বাড়ি কিনবো, ফ্লিপ করব, আবার বিক্রি করে দিব, 1 বছরের মধ্যে আমার 1 বছর থেকে 6 মাস ধরলাম, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমার কাজটা ডান হয়ে যাবে, সেক্ষেত্রে হিলকটা বেটার। তার কারণ হচ্ছে এদের যে ইন্টারেস্ট রেটটা আছে এইটা কিন্তু ভ্যারিয়েবল ইন্টারেস্ট রেট, কারণ এটা আপনার ওয়াল স্ট্রিট প্রাইম রেটের সাথে উঠানামা করছে। সো আমার এটা শর্ট টার্ম কাজের জন্য ঠিক আছে, লং টার্ম আমি যদি ধরে রাখতে চাই, যদি কোনো কারণে ইন্টারেস্ট বেড়ে যায় তখন আমি কিন্তু ঝামেলায় পড়ে যাব। আরেকটা যেটা বললাম ক্যাশ আউট রিফাইন্যান্স, সেম এক্সাম্পল, 500,000 এর বাড়ি আমি নতুন করে রিফাই করলাম, আমার হয়তো 200,000 টাকা বাকি ছিল ব্যাংকে, আমি আবার নতুন করে ক্যাশ আউট করে, আমার তো 300,000 একুইটি ছিল, সো আমি যখন ক্যাশ আউট করলাম তখন 200 পুরনো মর্টগেজ আমি ফেরত দিয়ে দিলাম, বাকি 300,000 যে আমার ওপেন আছে সেখান থেকে আমি 200,000-এর মতো উঠিয়ে আমি আমার ব্যাংকে রেখে দিতে পারি। এইটা একটা লং টার্মের জন্য বেটার, তার কারণ হচ্ছে আপনার এই রেটটা হচ্ছে ফিক্সড রেট। আমাদের বয়সী যারা আছে, আমাদের বাচ্চারা যারা কিছুদিন পরে কলেজে যাবে, আমরা জানি আমাদের স্টুডেন্ট লোন অনেক হাই রেটে চলে, এবং বাচ্চারা যখন কলেজ থেকে বের হয় অনেক বড় একটা ঋণের বোঝা নিয়ে বের হয়। সো আমার বাসায় যদি আমার একুইটি, আমার ক্যাশ আউট রিফাইন্যান্সের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমি ওই অ্যামাউন্টটা বের করে আমার বাচ্চার কলেজ এডুকেশনে ইউজ করতে পারি, ছোটখাটো কোনো বিজনেসের জন্য ইউজ করতে পারি, যেখানে আমি জানি যে আমি যেই রেটে এখন টাকাটা বের করে নিচ্ছি তার চেয়ে বেশি রেটে আমি রিটার্ন পাবো। তো এইটা একটা অপশন। আরেকটা আছে হোম একুইটি লোন, যেটা সেটাতে আপনার পুরো ক্যাশ আউট করার দরকার নেই, আপনি একটা সেকেন্ডারি লোন আপনি পুল করতে পারেন। আপনার প্রাইমারি লোন তো আছে, ধরে নিলাম সেই আগের সিনারিওতেই 200,000, আপনার দরকার হলো, মনে হলো যে আমার 75,000 বা 100,000 বের করে আমি স্টকে একটু ইনভেস্ট করি, আমি দেখছি যে স্টক খুব ভালো করছে, তখন আপনি সেকেন্ডারি মর্টগেজ হিসেবে জাস্ট 100,000, 75,000, 50,000 যতটুকু লাগে ওইটুকু শুধু বের করে আপনি দুইটা তখন আপনি মর্টগেজ পেমেন্ট করবেন, একটা প্রাইমারি মর্টগেজ পেমেন্ট, আরটা যেটা একুইটি বের করে নিচ্ছেন সেটার মর্টগেজ পেমেন্ট। সো এই ওয়েজ গুলো হলো যে আপনি বাড়ি বিক্রি না করেও আপনার যে পরিমাণ একুইটি জমেছে ওইটা দিয়ে আপনি বিভিন্ন ভাবে ব্যবহার কাজে করতে পারেন। লাগানো যেতে পারে, বিভিন্ন ভাবে ইনকাম করা যেতে পারে। জি, আরো প্রশ্ন আছে আপনাকে করবো, একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ওনার ফোনটি নিয়ে নেই। আচ্ছা। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমার নাম ফরিদা। জি। আমার একটা বাড়ি আছে জ্যাকসন হাইটে, জি। কিন্তু উনি যে বললো ক্যাশ আউট রিফাইন্যান্স, জি। আমি যদি এটা করি জি। তাহলে তো আমার রেটটা চেঞ্জ হয়ে যাবে, আর এখন যেটা মার্কেট রেট আছে সেটাতে তো আমি দিতে গেলে তো আমার অনেক লস হবে, কারণ প্রতি বছর ট্যাক্স, ইন্স্যুরেন্স এগুলো হাই থাকে, তাহলে ইনক্লুড করলে তো অনেক বেশি হয়ে যায়। এটা টাকা বাইর করে রেখে কি একটা মানুষের জন্য সেফ? এইটা অবশ্যই আপনার যেটা করতে হবে, আপনার আগে রিস্কটা অ্যানালাইজ করতে হবে, মার্কেটটা বুঝতে হবে, আপনার জানতে হবে যে এই টাকাটা আপনি যদি বের করতে চান আপনি কি কাজে ব্যবহার করতে চান। আপনি যদি হ্যাঁ, কোনো, ধরেন আমি আরেকটা বাড়ি কিনলাম, আমি আরেকটা বাড়ি কিনবো, সেই মুহূর্তে যদি আমি রিফাইন্যান্স করে টাকা উঠে, এটা তো আমার জন্য লস। এখন আপনার সেই জিনিসটা মার্কেট অ্যানালাইসিস করে দেখতে হবে, আপনি যে আরেকটা বাড়ি কিনবেন সেই বাড়ির আপনার মর্টগেজ রেটটা কত হবে, ওইটা নিশ্চয়ই আপনি কোনো ভাড়া দেবেন তাই না, তো ভাড়ার হিসাবটা অবশ্যই। করতে হবে। আপনি যদি এখন নিউ ইয়র্ক স্টেটে আপনি ওই ইনভেস্টমেন্টটা করতে চান, নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ড বা কুইন্সের আমাদের ট্যাক্সটা আমি বেশি। নিউ ইয়র্ক স্টেটেই থাকি, নিউ ইয়র্ক স্টেটেই আমার বাড়ি। আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা বললাম যে মার্কেটের টেম্পারেচারটা বুঝতে হবে, এবং আপনি যেখানে ইনভেস্ট করবেন ওই ইনভেস্টের টাকাটা কতখানি আপনার কাছে ইনকাম হিসেবে আসবে সেটা ডেফিনেটলি আপনার হিসাব করে তারপর আগাতে হবে, যদি আপনার জন্য সেই ইনভেস্টমেন্টটা মেক সেন্স করে শুধুমাত্র সেই সময় সেই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ ফরিদা। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? এখানে লাইনও কেটে গেছে। ফরিদা, আপনার আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। যেহেতু এই ফরিদার প্রশ্নের সঙ্গে সূত্রধরের একটা প্রশ্নই আপনাকে করব,
সময় কম আমাদের হাতে, যে বর্তমানে যে এই যে হোম ইকুইটি ব্যবহার করার সবচেয়ে জনপ্রিয় নিরাপদ পদ্ধতিগুলো কি? সবচেয়ে জনপ্রিয় যে নিরাপদ পদ্ধতিটা আছে সেটা আমি আবারও বলছি, আপনার নিডের উপরে ডিপেন্ড করে যে আপনি এই টাকাটা কিভাবে ব্যবহার করতে চান। যেমন আমি একটা তুলনা দিলাম, হিলক যেটা লাইন অফ ক্রেডিট, সেইটা হচ্ছে বেটার যারা শর্ট টার্ম একটা ইনভেস্টমেন্ট করছে, যে বাড়ি ফ্লিপ করব, সেইটা তার জন্য এটা বেস্ট। কারণ একটা হার্ড মানি লেন্ডারের কাছে যে সে যখন 10-15% টাকাটা এনে তারপর পুরনো বাড়ি কিনছে, সেটা তার জন্য অনেক কষ্টের হয়ে যাচ্ছে। নিজের বাড়িতে যদি টাকাটা থেকে থাকে সেটা বের করলে তার জন্য ভালো। হাউএভার একজন স্টুডেন্টের মাকে যদি আপনি জিজ্ঞেস করেন তার জন্য কোনটা বেটার, সেক্ষেত্রে তার জন্য বেটার হবে হোম ইকুইটি লোন, যে 75,000 বা 100,000 বের করে আমি 10-12% আমার বাচ্চার স্টুডেন্ট লোনটা না দিয়ে আমি 7 বা 7.5% আমি এটা চালিয়ে দিলাম, যাতে আমার বাচ্চা পাশ করে একটা ঋণের বোঝা না নিয়ে বের হয়। সো এটা অবশ্যই ডিপেন্ড করে সিনারিওর উপরে এবং আপনি কোন জায়গায় ইনভেস্ট করবেন তার উপরে। আমাদের হাতে সময় নেই, ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। যেহেতু আমরা এই বিষয়টি আলোচনা করছি, সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় আপনি বললেন, সিনিয়রিটির বিষয় বললেন, তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কোন আর্থিক ঝুঁকিগুলো অবশ্যই আমাদের জানা দরকার, বা যারা এটা করবেন তাদের জানা দরকার, এ ব্যাপারে আপনার পরামর্শ? সর্বপ্রথম আপনার জানতে হবে যে আপনার ইকুইটি ভ্যালুয়েশনটা কত, আপনি কত বের করতে পারবেন। দ্বিতীয় যেটা ঝুঁকিটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে চেঞ্জটা, যেটা ফরিদা আপা বললেন যে আমি যদি এখন বের করি, আমি একসময় হয়তো 2% নিয়েছি, এখন চলতেছে 6.5%। সো ওই ক্যালকুলেশনটা করে দেখতে হবে যে আপনি যে এইটা এক্সট্রা টাকাটা বের করছেন, এইটার মান্থলি পেমেন্ট যেটা আপনি দিবেন সেটার সক্ষমতা আপনার আছে কিনা। এবং তৃতীয় যেটা দেখতে হবে যে এই টাকাটা বের করে আপনি কোথায় ইনভেস্ট করছেন, সেটার রেট অফ রিটার্ন কত। আমি যদি এই টাকাটা বের করে 7% হারে আমি বের করে আনি এবং 10-12% আমি ইনকাম করি, দেন ডেফিনেটলি ওই নাম্বারটা আমার জন্য মেক সেন্স করছে। সো এই তিনটা জিনিস ক্যালকুলেশন না করে অবশ্যই আপনারা টাকাটা বের করবেন না। অনেক ধন্যবাদ নাজনীন মির্জা। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। আপনি অনেক দূর থেকে এসেছেন এবং খুব আজকে আমাদের একটি স্বপ্নের যে ঠিকানা আমরা সবসময় চিন্তা করি, আমেরিকায় একটি বাড়ি, শুধু সেই বাড়িটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিক্রি না করে দিয়ে সেখান থেকে আমার ইকুইটি বের করে কিভাবে সেই সমস্যার সমাধান করে আমার বাড়িটিকে রক্ষা করতে পারি, আবার বিনিয়োগও করতে পারি, বা যে ভাই হোক সমস্যার সমাধান করতে পারি। খুব চমৎকার একটি আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে। আবারও আমি বলছি যে এই যে আলোচনাটা আমি করেছি খুব সময় স্বল্পতার মধ্যে করেছি। এটা অনেক ইলাবোরেট এবং একটা বড় আলোচনা, অনেক ডিটেইলসে কথা বলতে হয়, বাট সবচেয়ে লাস্ট যেটা আমি বলতে চাচ্ছি, অবশ্যই আগে সবকিছু ক্যালকুলেশন করে তারপর আপনি ইকুইটিটা ব্যবহার করার কথা চিন্তা করবেন। আবারও ধন্যবাদ নাজনীন মির্জা আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছি, আমরা একটা হোম ইকুইটি নিয়ে কথা বলেছি। দুটোই আমাদের ক্ষেত্রে, একটি যেমন আমাদেরকে, আমরা তথ্য প্রযুক্তিকে যেমন অস্বীকার করতে পারি না, তেমনি এটার যথেচ্ছ ব্যবহার যে আমাদের ক্ষতি করে সেটাও তো আমরা ফেলে দিতে পারি না। এটাও আমাদের বিবেচনা আনতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য। তেমনি যে হোম ইকুইটির যে বিষয়টি আমরা বারবার বলছি, যে আমাদের স্বপ্নের একটি ঠিকানা, যে বাড়িটি আমি কিনছি, সেই বাড়িটি কোনো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বা অন্য যে কোনোভাবেই সমস্যার ক্ষেত্রে আমরা সেখান থেকে আমার ইকুইটিটা বের করে এনে কিভাবে কাজে লাগাতে পারি, সমস্যা উত্তরণ করতে পারি, এই আলোচনাগুলো সত্যি নিশ্চয়ই আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।